হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। মিশন WBKP কনস্টেবল 2024 এই সিরিজে আবার একটি নতুন ভিডিওতে প্রত্যেকটি অ্যাসপিরেন্টসকে জানাই স্বাগত। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গিয়েছো যে রিজনিং এর আবার একটি নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগে অলরেডি 6টি প্র্যাকটিস ক্লাস কিন্তু হয়ে গিয়েছে। আজকের প্র্যাকটিস ক্লাসটি একটু লম্বা হবে, একটু বড় হবে, তো আগেই বলে রাখছি ভিডিওটি পজ না করে পুরোটা দেখবে। আর এই কারণে একটু বড় রেখেছি কারণ স্পেশাল প্র্যাকটিস সেট এটা। অ্যাজ ইউজুয়াল যে প্র্যাকটিস সেট তার থেকে এখানে কোশ্চেন বেশি আছে এবং সমস্ত ধরনের কোশ্চেন কিন্তু এখানে দেওয়া আছে। 2-4টা কোশ্চেন দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো, কথা না বাড়িয়ে প্রথম থেকে কোশ্চেন সলভ করা শুরু করি। একদম এ কোয়ালিটি কন্টেন্ট দেওয়া হচ্ছে, এক্সামে যে ধরনের কোশ্চেন আসে সেই ধরনের কোশ্চেনই কিন্তু দেওয়া হচ্ছে। দেখো, চিত্রগুলির মধ্যে কোনটি প্রদত্ত ক্রমের পরবর্তীতে আসবে? তার মানে বলতে পারি এই চিত্রে এই স্থানে কি আসবে, এই কোশ্চেন মানে কি আসবে। দেখে কিভাবে বুঝবো আমরা? প্রথমে একটা চিত্র, তারপরে দ্বিতীয় একটা চিত্র, তারপর তৃতীয় এবং চতুর্থ স্থানে ABCD এর মধ্যে কোনটি আসবে বলো। আমরা দেখে কিভাবে বুঝবো? আমরা বুঝতে পারবো, দেখো একটু ভালো করে দেখলে এখানে কয়টি সরলরেখা রয়েছে? এই যে একটি, দুটি, তিনটি। তাহলে সরলরেখা কতগুলি রয়েছে? এখানে 3টি। এই যে 1, 2, 3। তাহলে এখানে সরলরেখার সংখ্যা কয়টি? 3টি। এখানে দেখো একটি বেশি আছে, 1, 2, 3, 4, 4টি আছে। এখানে আরো একটি বেশি আছে, 1, 2, 3, 4, 5। তার মানে আমি বুঝলাম যে সরলরেখা এক এক করে বাড়ছে। তাহলে এখানে 5টি, তার মানে এখানে সরলরেখা কয়টি হবে? 6টি হবে। তাহলে তুমি দেখো কোথায় 6টি সরলরেখা রয়েছে। এখানে রয়েছে 4, 3, 7, এখানেও 4, 3, 7, এখানে রয়েছে আমার 5টি। আমার লাগবে কয়টি? 6টি। তাহলে অপশন এই যে দেখো 6টি রয়েছে। এই যে 1, 2, 3, 4, এই যে একটা 5টা, এই যে একটা 6টা। তাহলে বুঝতে পারছো? দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের এক্সামে দেয়। প্যাটার্ন যদি তোমার না বোঝো, এক্সামে কিন্তু এটাই তোমার সময় ওয়েস্ট করে দেবে। দেখো নেক্সট কোশ্চেন বলেছে এই চিত্রে কতগুলি ত্রিভুজ পাওয়া যাবে? কতগুলি ত্রিভুজ পাওয়া যাবে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। ভালোভাবে দেখো, যে এই চিত্রটা দেখে আমরা হ্যাপাজার্ড হয়ে যাচ্ছি, কিন্তু একটু ভালো করে দেখো তুমি কতগুলি ত্রিভুজ এখানে হবে। এই দেখো এখানে একটি, এখানে একটি, দুটি। তাহলে এই প্রত্যেকটি ক্ষেত্রে কয়টি করে ত্রিভুজ পাওয়া যাবে? কর্ণগুলোতে 2টি করে। তাহলে এখানেও 2টি, এখানেও 2টি, এখানেও 2টি। তাহলে দেখো মোট কয়টি ত্রিভুজ পাওয়া গেল? 4 দুগুণী 8টি। তাহলে একদম কর্নার গুলোতে কতগুলি ত্রিভুজ পাওয়া গেল? 8টি। এবার একটু ভেতরে আসো, দেখো এই যে এখানে একটি, এই যে 2টি, এই যে 3টি, এই যে 4টি। আবার যোগ করো 4, দেখো 4টি ত্রিভুজ পেলাম। এবার দেখো আরো ভেতরে কোথায় আছে? এই যে 1, 2, 3, 4, আরো ভেতরে থাকলো কয়টি? 4টি। ঠিক আছে, এইবার তুমি দেখো এই যে ভিতরে পয়েন্টটা, এখানে কতগুলি রয়েছে? এই ক্ষেত্রে তুমি দেখবে এটি একটি কি রয়েছে? বর্গাকার চিত্র। তার ভেতরে ত্রিভুজ যদি কতগুলি থাকে, যারা জানো আমরা এক চোখে বলবো 8টি। 8টি ত্রিভুজ এখানে থাকে। কি হবে? এই যে 1, 2, 3, 4, তাহলে 4টি ঘর হলো, 4 ঘরের এখানে ডাবল করে দিই। তাহলে কয়টি ত্রিভুজ? 8টি। তার মানে ভিতরে আর কয়টি ত্রিভুজ থাকলো? 8টি। এবার না বুঝলে কনসেপ্ট বোঝো। 1, 2, 3, 4, তারপরে এই যে এখানে পুরো একটি, এই জায়গাতে পুরো একটি, এই জায়গাতে পুরো একটি, আর এই জায়গাতে পুরো একটি। 4, 4 কটি? 8টি। তুমি ইজিলি মনে রাখতে পারো, যতগুলো ত্রিভুজ সংখ্যা পেলাম তার ডাবল করে দেবো। তাহলে হলো কত? 8, 4, 12, 4, 16, 16, 8 কত? 24। তার মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। কতগুলো ত্রিভুজ হবে? 24টি। এইভাবে দেখে স্টেপ বাই স্টেপ করবে। আর যদি হ্যাপাজার্ড ভাবে এখানে একটি, এখানে একটি করো, হবে না। দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলেছে যে ক্যালেন্ডার থেকে একটি কোশ্চেন আছে। দেখো এটা রয়েছে ক্যালেন্ডার থেকে। ক্যালেন্ডারের কোশ্চেন যারা ভয় পাও সেখানকার কোশ্চেন। প্রথমে বলেছিলাম যে একদম সমস্ত ধরনের কোশ্চেন কিন্তু নেওয়া হয়েছে। প্রথমে বলেছে 26শে ডিসেম্বর 2012 সাল কি বার ছিল? বৃহস্পতিবার। তাহলে 2012 সালে 6ই মার্চ কি বার হবে? তাহলে ক্যালকুলেশন আমাকে সামনে যাচ্ছে, আমি ব্যাক ক্যালকুলেশন করব। 6ই মার্চ 2012 সাল কি বার হবে সেটা বের করতে হবে। আমাকে দেওয়া আছে 26শে ডিসেম্বর 2012 সাল। তাহলে আমি সিম্পল দেখব 6ই মার্চ, এটা কত? 2012। এখান থেকে আমাকে যেতে হবে কোথায়? যেতে হবে 26শে ডিসেম্বর 2012। এই মাঝের যে ডিফারেন্সটা সেটাই লিখতে হবে। তো আমরা জেনারেলি ক্যালেন্ডার করি কি? অর্ধে কাউন্টিং। এখানেও আমি অর্ধে কাউন্টিং করব। মোট কতগুলি অর্ধে আছে দেখো। তো আমরা দেখো মার্চ মাস থেকে, মার্চ, তারপরে আছে এপ্রিল, মে, জুন, তারপরে রয়েছে কত? জুলাই, অগাস্ট,
সেপ্টেম্বর, অক্টোবর এবং কি রয়েছে, এই রয়েছে নভেম্বর এবং রয়েছে কত, ডিসেম্বর। ঠিক আছে, এই কটি মাসে কতগুলি অর্ডে আমি দেখলেই বের করে দেখো। তুমি দেখো মার্চ মাসের 6 তারিখ সরি মার্চ মাসের 6 তারিখ হয়েছে, তাহলে মার্চ মাস জেনারেলি কত দিনে হয় দেখো, 31 দিনে হয়। এটা 30, এটা 31 দিন, এটা 30, এটা 31, 31, 30, 31, 30 আর কত 31। এটা কি লিখলাম আমি দেখো, এটা আমি লিখলাম যে কোন মাস কত দিন হয়। এবার অর্ধেক কিভাবে বুঝি আমরা, 7 দিয়ে ভাগ করে। যেমন 31 মাস 7 দিয়ে ভাগ করে 4 7 28, অবশ্য কদিন থাকে, 4 দিন, তাহলে 4টা অর্ধেক। যাদের ক্যালেন্ডারে একদমই কনসেপ্ট নেই তারা এখানে একটু হলেও হ্যাপাজার হতে পারো, যাদের কনসেপ্ট আছে তারা ইজিলি করতে হবে। যাদের কনসেপ্ট একদম বিগিনার, বলছি যে একদমই ক্যালেন্ডারে কনসেপ্ট নেই, যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছি, বোঝো। আমি ক্যালেন্ডারে যখন বেসিক ক্লাস নিয়ে আসবো অবশ্যই তোমাদের পুরোটা কিন্তু কভার করা হবে। দেখো তো 6 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত মোট কতগুলি দিন থাকলো বলো, মোট থাকলো আমাদের যে এখানে অবশিষ্ট দিন কতগুলি থাকলো, সেটা থাকলো 26 দিন। আচ্ছা 26, 25 দিন। 6 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত মোট কত দিন থাকলো, 25 দিন। এবার 25 দিনে অর্ধে কতগুলি হয় বলো, 25 দিনে অর্ধে হয় 4টি। কেন, 4 3 সাথে কত 21, 21 থেকে 25 করে দেয় 4। এবার এপ্রিল মাস 30 দিনে হয়, তার মানে কয়টি অর্ধে, 2টি, কারণ 4 সাথে 28, অবশিষ্ট করে 2 দিন। তাহলে আমাদের এপ্রিল, আচ্ছা মে জুন, তাই তো, আচ্ছা মে মাস হবে 31 দিনে, সরি ভুল করলাম এটা, তাহলে 3টি অর্ধেক, জুনে 2টি, জুলাই 3টি, অগাস্টে হচ্ছে 3টি, সেপ্টেম্বরে 2টি, অক্টোবরে 3টি, নভেম্বরে 2টি। এবার বোঝো ডিসেম্বরে কত তারিখ পর্যন্ত যেতে বলছে, 26 তারিখ। 31শে ডিসেম্বর হয়, আমি যাবো কত তারিখ পর্যন্ত, 26 তারিখ। এবার হলো 26 দিনে কতগুলি অর্ধে হয় ডিসেম্বরে, 26 দিনে অর্ধে কতগুলি হয়, 26 দিনে অর্ধে হয় 5। কেন 5টি বলবো আমি, 3 সাথে 21 দিন আর অবশ্যই থাকবে কতদিন, 5 দিন। তাহলে এই অর্ধেকগুলো তুমি কাউন্ট করো, তাহলে কিন্তু অ্যান্সার মিলে যাবে। সবগুলো যোগ করো, 4 2 হচ্ছে 6, 6 3 9, 9 আর হচ্ছে 2 10 11, 11 14, 14 17 18 19, 19 22, 23 24, 24 আর 5 হচ্ছে আমাদের 29। তাহলে মোট কতগুলো অর্ধেক পাওয়া গেল, 29টি অতিরিক্ত দিন। এবার 29টি অতিরিক্ত দিন মানে এখানেও সপ্তাহ আছে, কতগুলি সপ্তাহ, 4 সাথে 28 দিন। তাহলে সিম্পলি তুমি 7 দিয়ে ভাগ করো, 4 সাথে কত হচ্ছে 28 দিন, তাহলে অর্ধেক কটা থাকবে, 1টি। তাহলে আমরা কি জানি যে অর্ধেক কাউন্টিং এর সময় রিমাইন্ডার নিতে হয়, ভাগশেষ নিতে হয়। কি নিতে হয়, ভাগশেষ। তাহলে কয়টি ভাগশেষ থাকলো না, 1টি ভাগশেষ। তাহলে আমি বলতে পারলাম যে অতিরিক্ত দিন বা অর্ধে কতগুলি রয়েছে, অতিরিক্ত দিন বা অর্ধে কতগুলি রয়েছে, 1টি। এইবার বোঝো আমাকে 26শে ডিসেম্বর বারটি দেওয়া আছে, তাহলে আমাকে 6ই মার্চ বারটি বের করতে হবে। তাহলে আমাকে ক্যালকুলেশন করে কোথায় যেতে হবে, ক্যালকুলেশন করে আমাকে আগে আসতে হবে। তাহলে একদিন কি যোগ করে দেব না, আমি ব্যাক ক্যালকুলেশন করছি, সেই জন্য একদিন আমি বিয়োগ করে দেবো। তাহলে বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারের থেকে তুমি একদিন বিয়োগ করে দাও, মাইনাস যদি 1 করা হয় তাহলে তার আগের দিন হচ্ছে বুধবার। তার আগের দিন কি বার হচ্ছে, বুধবার। তার মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখো একদম বেসিক কনসেপ্ট, এখানে কোনো ধরনের কিছু মুখস্থ করার দরকার নেই। শুধু তোমার এইটা যদি মনে থাকে যে অর্ধেটা আমি কিভাবে বের করি, যতগুলি অতিরিক্ত দিন তাকে 7 দিয়ে ভাগ করে অর্ধে বের করি। যদি না বুঝে থাকো স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে কিন্তু অ্যান্সার হবে আমাদের কত, বুধবার। যদি বলতো যে একদিন পরে কি বার হবে, তাহলে বুধবার থেকে, বৃহস্পতিবার থেকে একদিন যোগ হয়ে শুক্রবার হতো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলেছে এই যে ফ্লেভার গেস্ট শব্দটি স্টার টেনের শব্দের সাথে সম্পর্কিত, ঠিক তেমনি ভাবে আমাকে বলেছে ডেস্ক্রি শব্দটি কোনটির সাথে সম্পর্কিত। এবার বলছি ফ্লেভার গেস্ট শব্দটি, ফ্লেভার গেস্ট যে শব্দটি আছে বা স্টার টেনের যে শব্দটি আছে, এই শব্দটির মানে তোমাকে বুঝতে হবে। এটার মানে হচ্ছে যে কোনো কিছু অনুধাবিত করা। কি করা, অনুধাবিত করা, বা কোনো কিছু সম্বন্ধে আমাদের ভয় বা ভীতি সৃষ্টি হওয়া, বুঝতে পারলে কি আবার, বা কোনো কিছু সম্বন্ধে ল্যাক অফ নলেজ বলতে পারি, যে এই ব্যাপারটা। তো সেই সম্বন্ধে আমি অনুধাবিত করতে যাচ্ছি, জানতে যাচ্ছি যে কি আছে। তাহলে এই দুটো কি আছে, এই দুটো বলতে পারি সমার্থক শব্দ। কি আছে, পরস্পর সমার্থক শব্দ, পরস্পর কি আছে, সমার্থক শব্দ। ঠিক আছে, তাহলে ডেস্কি যে আছে, ডেস্কি সমার্থক শব্দ কি হবে, ডেস্কি দেখো আমাদের বোঝার চেষ্টা করো, ডেস্কি হচ্ছে আমাদের কোনো কিছু সম্বন্ধে ভয় বা ভীতি, বা বলতে পারি কোনো কিছু সম্বন্ধে আমাদের আরো জানার
প্রবণতা আছে বা জানতে হবে সেই ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে ডেস্কটির সমার্থক শব্দ হয়ে যাবে আমাদের এক্সপেক্টেড হবে না, সাউন্ড হবে না, ডিটেক্ট হবে না, অ্যালার্ম হবে। অ্যালার্ম মানে কোনো কিছু সম্বন্ধে আমার কিছুটা হলো সচেতন, মানে কোনো কিছু সম্বন্ধে আমি পুরোপুরি ওয়াকিবহল না, সেই জিনিস সম্বন্ধে একটু হলেও সচেতন থাকতে হবে। নতুন কাজ করছো, তুমি ওয়াকিবহল না পুরোপুরিভাবে, জানো না, তাহলে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। সেই জন্য আমাদের ডেস্কটির সমার্থক শব্দ কি হবে? অ্যালার্ম। এই ক্ষেত্রে বলবো এটা তোমাদের অ্যানালজি কোশ্চেন। এখানে ইংলিশের ওয়ার্ড মিনিং যদি না জানো তুমি কনফিউশনে পড়বে, সেই জন্য অ্যানালজি যে আছে তার পুরোটা কিন্তু পড়তে হবে। আর স্টক অফ ইংলিশ ওয়ার্ড কিছুটা হলেও লাগবে, কারণ এক্সামে এক দুটো কোশ্চেন দিয়েই দেয়। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে যে স্কুল শিক্ষক এবং অধ্যক্ষর মধ্যে ভেন ডায়াগ্রাম কোনটি? খুব গুরুত্বপূর্ণ। স্কুল শিক্ষক এবং অধ্যক্ষ। এবার বলছি শোনো, স্কুল শিক্ষক সম্বন্ধে আমরা জানি, অধ্যক্ষ মানে কি? অধ্যক্ষ মানে যেটাকে আমরা বলি প্রিন্সিপাল, যেটাকে আমরা বলি প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে স্কুলের হেডমাস্টার কোন স্কুলে বলা হয়, কোন স্কুলের প্রধান শিক্ষক বলা হয়, বা কোন স্কুলের প্রিন্সিপাল বলা হয়, অধ্যক্ষ বলা হয়, একই জিনিস। মানে স্কুলের যে প্রধান শিক্ষক তাকে বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে স্কুলের ভিতরে কি থাকবে? শিক্ষক। শিক্ষকদের মধ্যে একজন কি থাকবে? অধ্যক্ষ। তাহলে ডায়াগ্রামটা কেমন হবে? ধরো পুরোটা স্কুল, এটা স্কুল, এটাকে বললাম আমি স্কুল। স্কুলের মধ্যে কি থাকবে? টিচার থাকবে। টিচারদের মধ্যে সবাই অধ্যক্ষ না, তার মধ্যে একজন টিচার কি আছে? যে আমাদের অধ্যক্ষ আছে। অধ্যক্ষ মানে বলতে পারি প্রিন্সিপাল। তাহলে দেখো তো কোন চিত্রের সাথে মিললো? অপশন এ হবে না, অপশন বি, সি, ডি আছে। তাহলে দেখো এই দুটোর মধ্যে কোনটা মিলবে? দেখো এখানে দেওয়া আছে স্কুল, তারপরে প্রিন্সিপাল, তারপরে টিচার, না এটা হবে না। দেখো স্কুলের মধ্যে প্রিন্সিপালকে নিয়েছে, তার প্রিন্সিপালের ভেতরে টিচার থাকবে, তাহলে অনেকগুলো প্রিন্সিপাল, একজন টিচার হয় না। টিচার অনেকে থাকে, একজন প্রিন্সিপাল থাকে, তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, যে এরা সবাই টিচার, টিচারের মধ্যে একজন থাকবে কি? প্রিন্সিপাল। দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু খুব পরীক্ষায় আসে। নেক্সট কোশ্চেন বলছে এই গোষ্ঠীর অন্তর্গত নয় সেটিকে নির্বাচন করুন। এই গোষ্ঠীর অন্তর্গত নয় সেটিকে নির্বাচন করুন। কিভাবে করবো? কোনটি আলাদা আছে? একটু বুদ্ধিমত্তা খাটালেই তুমি বুঝতে পারবে যে কোনটি আলাদা আছে, আদারওয়াইজ কিন্তু প্রচুর পরিমাণ এখানে মাথা খারাপ হতে পারে যে একই রকম তো দেখতে। এই ক্ষেত্রে হচ্ছে কি, দেখো কিচ্ছু না, যে ওপরের চিত্র আর নিচের যে পাটাতন সেটা কি সেম যদি থাকে সেটা কি এক হবে। দেখো এই ওপরের তল নিচের তল সেম আছে, এটা তো কথা ওপরের তল নিচের তল সেম আছে। তুমি দেখো এটা তো ওপরের তল নিচের তল সেম আছে, কিন্তু এই চিত্রে ওপরটা এমন আছে, এইটা এমন আছে, এই চিত্রটাই অ্যান্সার। তার মানে এটা কি আছে? আলাদা আছে। একটু বোঝো, আদারওয়াইজ কোনো লজিক কিন্তু এখানে খাটছে না। একটি লজিক খাটছে যে ওপরের যে তল আর নিচের তল দুটো কি প্রত্যেক ক্ষেত্রে সেম আছে, শুধু সি নাম্বারে কি আছে? ওপরের তল আর নিচের তল পরস্পরের বিপরীত আছে, পরস্পর বিপরীত ঢেউ খেলানো আছে। তাহলে সি হচ্ছে রাইট অ্যান্সার। এমন ইজি কোশ্চেনও কিন্তু থাকবে পরীক্ষায় গিয়ে, তোমরা প্র্যাকটিস না থাকলে হেফাজত হবে। দেখো এবার বলেছে, এটা একটি ব্লাড রিলেশনের কোশ্চেন। একজন পুরুষের দিকে ইঙ্গিত করে রুহি বললে তিনি হলেন আমার ভাইয়ের পিতার একমাত্র ভাই। কথাটা বোঝো, একদম ইজি, বেসিক। তো আমি বলেছিলাম কি তোমাদের, যে পুরুষ যদি হয় তাহলে আমি বক্সে প্রকাশ করব, এবং মহিলা যদি হয় তাহলে গোল দ্বারা প্রকাশ করব। তোমরা পুরুষ হলে প্লাস দ্বারা প্রকাশ করতে পারো, মহিলা হলে মাইনাস দ্বারা প্রকাশ করতে পারো। তো এবার বলছে রুহি, রুহিকে আমি বলছি ইংলিশে লিখছি, রুহিকে ফিমেল পার্সন। তো রুহি একজন ব্যক্তিকে দেখিয়ে দিচ্ছে, দেখিয়ে দিয়ে বলছে ব্যক্তিটা কি আছে? আচ্ছা, তিনি ব্যক্তিকে দেখালেন পুরুষের দিকে, পুরুষ মানে একজন পুরুষ ব্যক্তি রয়েছে, এখানে একজন পুরুষ রয়েছে, ঠিক আছে। তার দিকে দেখিয়ে দিয়ে রুহি কি বললেন বলতো? তিনি হলেন আমার ভাইয়ের পিতার একমাত্র ভাই, আমার ভাইয়ের পিতার একমাত্র ভাই। কথা বলছো, কথাটা বলছে রুহি, তাহলে রুহির সাপোজ একজন ভাই আছে, এখানে এখানে ভাই ধরলাম, তো বলছে আমার, এটা ব্রাদার, ভাই, আমার ভাইয়ের পিতা। এবার বোঝো, তোমার ভাইয়ের পিতা, তোমারও তো পিতা হবে, তাহলে এটা কি হচ্ছে? তাদের বাবা হবে। কথাটা বোঝো, আমার ভাইয়ের পিতা, আমার ভাইয়ের পিতা মানে কি? রুহিরও কি হবে? পিতা বা বাবা হবে। বাবার ভাই, বাবার ভাই, তার মানে এই পুরুষটার সাথে রুহির বাবার কি সম্পর্ক আছে? ভাই হবে। তাহলে এই পুরুষটি কি হবে? এই পুরুষটি হবে রুহির কাকা। একবারেই বলতে পারি তোমার বাবার ভাই কি হবে? কাকা। তাহলে পুরুষটি কোথায় হবে? এখানে হবে। তার মানে এই ব্যক্তিটিকে দেখিয়ে দিয়ে বলছে তিনি হলো আমার ভাইয়ের পিতার ভাই। তার মানে আমার ভাইয়ের পিতার ভাই মানে আমার পিতার ভাই, মানে অ্যান্সার হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, যে কাকা। ইজি, বাট একটু হলেও
তোমার কিন্তু এখানে ফ্যামিলি ট্রি তৈরি করতে হবে, পুরো স্ট্রাকচারটা বানাতে হবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। অনেকে আমি দেখেছি যে স্টুডেন্টদের প্রবণতা আছে স্ট্রাকচার না বানিয়ে এমনি মুখোমুখি করছে, পারবে না ভাই। একবার যদি মাঝে গিয়ে মানে পুরোপুরি কানেকশন নষ্ট হয়ে যায় তাহলে আবার প্রথম থেকে করতে হবে, ওয়েস্ট অফ টাইম হবে। এই জন্য শিখে নাও যে কীভাবে তৈরি করতে হবে। এবার দেখো সিদ্ধান্ত আছে, বিবৃতি সিদ্ধান্ত আমরা সবাই জানি, একটা বিবৃতি দেবে, তার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত আছে। আমাকে দেখতে হবে যে কোন সিদ্ধান্তটা গ্রহণযোগ্য কোনটি নয়। তাহলে দেখো কি বলেছে, প্রথমে বলেছে যে লা লিগের ইতিহাসে যে কোনো খেলোয়াড়ের চেয়ে লিওনেল মেসির বেশি সংখ্যক সহায়তা এবং গোল রয়েছে। তার মানে লা লিগে, ওই লিগের মধ্যে লিওনেল মেসি যে ফুটবলার আছে তিনি সবচেয়ে বেশি গোল দিয়েছেন, তার সাথে সাথে সরাসরি গোল না দিলেও গোল বানিয়ে দেওয়া বা সাহায্য করে দেওয়া, এটা ফুটবলে বোঝো তোমরা ভালোভাবে যে গোল একজন মোটামুটি প্রিপেয়ার করে দেওয়া, তো সেই ক্ষেত্রে লিওনেল মেসিও এগিয়ে। নিজে গোল করা পায়, তার সাথে সাথে গোল তৈরি করে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু তার মানে প্লেইং যে কি বলবো কলিগ আছে তাদেরকে সহায়তা করা, সেই ক্ষেত্রে তিনি সবচেয়ে এগিয়ে। তার মানে বলতে পারি লিওনেল মেসি একজন খুব উচ্চ মানের খেলোয়াড়। ঠিক আছে, এবারে কোন কোন সিদ্ধান্ত নেওয়া যায় বোঝো এই বক্তব্য সাপেক্ষে। আমরা বাইরে থেকে কোনো কিছু নিতে পারবো না, যা বক্তব্য দেওয়া আছে সেই সাপেক্ষে। কি বলেছে, লিওনেল মেসি একজন সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলে। লিওনেল মেসি সেন্টার ফরওয়ার্ডে খেলে, একবার ওই বক্তব্যে বলা আছে? বলা নেই। তাহলে প্রথমে আমি এটাই কেটে দেবো। কেন কেটে দেবো? কোথাও সিদ্ধান্ত বক্তব্যে বিবৃতিতে বলা নেই যে লিওনেল মেসি সেন্টার ফরওয়ার্ড খেলে। লিওনেল মেসি লা লিগের শীর্ষ 4টি ক্লাবের একটিতে খেলে, এটাও কোথাও বলা নেই। সে ভালো খেলে, ঠিক আছে, কোন ক্লাব থেকে খেলে বলা নেই। বেশ 4টি ক্লাবের মধ্যে খেলে সেটাও বলা নেই। তার মানে অপশন এ বি কোনটি নিতে পারি না। তার মানে অপশন হচ্ছে আমাদের কেবল সিদ্ধান্ত 1 2 অনুসরণ করে। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। সিদ্ধান্ত 1 এবং 2 কোনটি অনুসরণ করে না। তাহলে এইভাবে কিন্তু তোমার বিবৃতি করে সিদ্ধান্ত তৈরি করতে হবে। নেক্সট দেখো, নেক্সট বলেছে সারিতে, আচ্ছা, সরিতা দক্ষিণ পূর্ব দিকে মুখ করে আছে। ঠিক আছে, আমি একবারে করছি, হ্যাঁ, না পড়ার থেকে একবারে করছি। দেখো এইদিকে আমি বলতে পারি পূর্ব দিক, এটা আমাদের কি হবে পশ্চিম, এটা আমাদের উত্তর, নিচেটা কি হবে দক্ষিণ, এটা সেন্টার কেন্দ্রবিন্দু। বলেছে সারিতা কোন দিকে মুখ করে আছেন? সারিতা দক্ষিণ পূর্ব দিকে। দক্ষিণ পূর্ব মানে কোন দিক? এটা দক্ষিণ এটা পূর্ব। তাহলে বলতে পারি সারিতা মুখ করে আছে এই দিকে, দক্ষিণ পূর্ব দিকে মুখ করে আছে। ঠিক আছে, দক্ষিণ পূর্ব দিকে মুখ করে থাকার পর সে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে। ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? এই দিকে ঘোরে, ক্লকওয়াইজ। সে বিপরীতে ঘুরছে। 90 ডিগ্রি মানে বোঝো, এটা যদি এমন হয় পুরোটা কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি ঘুরেছে ঘড়ির কাঁটার বিপরীতে। এবার বোঝো এই পুরোটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা এই দিকে, তার মানে এটা কত 45, আরো 45, তার মানে এই দিকে মুখ করে আছে। এখন 90 ডিগ্রি কোন দিকে গেল? সে ঘড়ির কাঁটার বিপরীতে গেল। এটুকু 45, এটুকু 45। ঠিক আছে, তারপর আবার 45 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে। আবার বোঝো এখান থেকে 45 কতটুকু? এইটুকু, এটা 45 ছিল, এটা 45 ছিল, তাহলে এটা কত হবে 45। তাহলে এখন কোন দিকে মুখ করে আছে? উত্তর দিকে। এই বিন্দুতে সে রয়েছে। ঠিক আছে, পরে আবার বলেছে এবং 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে, আবার 135 ডিগ্রি। আচ্ছা, এখান থেকে 135 কত হবে? এইটুকু হবে কত ডিগ্রি? 90। 90 থেকে আরো 45 যোগ করলে কত হয়? 35। তাহলে এখান থেকে আরো 45 এইটুকু। তার মানে এখন কোন দিকে মুখ করে আছে? এইটা। তাহলে সারিতা এখন বর্তমানে কোন দিকে মুখ করে আছে? এই দিকে। এটা একদম ইজি ছিল, বেসিক ছিল, যে প্রথমে 90, তারপরে 35, তারপর 145, তারপর 135। তাহলে আলটিমেটলি সে কোন দিকে মুখ করে আছে? এই দিকে। বা একবারে বলতে পারো 90 35 135, 135 হচ্ছে আমাদের 270 ডিগ্রি, এখান থেকে একবারে এই দিকে হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এখন বলেছে কোন দিকে মুখ করে আছে? এটা দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম দিক মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন ইজি, বাট প্র্যাকটিস না থাকলে কিন্তু সমস্যা হবে। নেক্সট কোশ্চেন দেখো। এই জন্য বলছি যতগুলো ক্লাস করানো হচ্ছে সেগুলো ক্লাসগুলো ভালোভাবে দেখো। আর আমাদের ঘরের বিভিন্ন কাজের জন্য কয়েকটা দিন আমার ভিডিও প্রপার দিতে পারিনি, এরপর থেকে কিন্তু ভিডিও প্রপার তোমাদের আসবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা দেখবে। লাস্ট 2-3 দিন তোমরা দেখেছো ভিডিও আসেনি, কারণ এই লাইটিং এর কাজ কিছু ছিল, ঘরের ইকোর জন্য কিছু কাজ করা হচ্ছে, এই জন্য কিন্তু ভিডিওগুলো আসেনি। এবার রেগুলার ভিডিও আসবে। তো দেখো বলেছে যে নিম্নলিখিত সমস্যাটির ক্ষেত্রে এবিসিডি চিহ্নে 4টি পরিসংখ্যানের অসম চিত্রটি কত? আচ্ছা, অসম বোঝো আলাদা কোনটি? এ বি সি আর ডি দেওয়া আছে, কোনটি আলাদা দেখো। বলেছে টি
20 19, আচ্ছা 19 নয়, এটা আই হবে, হ্যাঁ এটা আই হবে। আর 18 এইচ আই। আচ্ছা দেখো প্লেস ভ্যালু দেওয়া আছে, টি কত নম্বর লেটার 20 নাম্বার, আই কত নম্বর লেটার 9 নাম্বার, আর কত নম্বর লেটার 18, এইচ কত নম্বর লেটার 8, ঠিক আছে। তো পরের গুলো দেখি, পি 15 নম্বর লেটার, না হচ্ছে না, এটা পি হচ্ছে আমাদের 16 নম্বর লেটার, আর এল কত নম্বর লেটার, এল হচ্ছে আমাদের 12 নম্বর লেটার, তাহলে এটা চেঞ্জ হতে পারে। দেখি পরে কি আছে, এন 14 নম্বর লেটার, ঠিক আছে, এন 14 নম্বর ঠিক আছে, আমার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সবগুলো অ্যাকচুয়াল প্লেস ভ্যালু দেওয়া আছে, কিন্তু এই ক্ষেত্রে প্লেস ভ্যালু কি আছে 1 কম দেওয়া আছে, পি 16 15 দেওয়া আছে, এল হচ্ছে 12 কত দেওয়া আছে 11। তাহলে দেখো ইজি কোশ্চেন, বাট আমরা যদি প্রপার না বুঝি তাহলে কিন্তু করতে সমস্যা হবে। দেখো একদম বেসিক কোশ্চেন, কিন্তু পরীক্ষায় আসার মতো কোশ্চেন। এবার বলছে যদি চিত্রটি দর্পণের সামনে রাখা হয় তাহলে সঠিক প্রতিবিম্ব কেমন হবে। প্রতিবিম্ব মানে আয়নার প্রতিবিম্ব, তো সেম আমরা কোন দিকে রাখি, ডান দিকে রাখি, যেটা আয়নার প্রতিবিম্ব রাখা হবে। তো এই ক্ষেত্রে প্রতিবিম্ব কেমন হয় বুঝো, আমরা কি বলেছিলাম যে প্রতিবিম্ব হয় কোন সংখ্যা এমন থাকলে এরকম উঠে যাবে। যদি সংখ্যাটা জিনিসটা বোঝো, পেনটা কি বললাম এমন আছে, তাহলে আয়নায় কিরকম উঠে যাবে। কারণ আয়নার সামনে যখন আমরা দাঁড়াই, যদি আমরা ডান হাত উঁচা করি, দেখবে অপোজিটের যে ব্যক্তিটা থাকে আয়নার অপোজিটে, সেটা তার সাপেক্ষে বাঁ হাত হয়, সে এই দিকে ঘুরে এই হাতই ওঠায়, আমরা এই দিকে এটা উঠালে সে ওই দিকে ওঠায়। তো আমার যদি বাঁ হাত হয়, তার কোন দিকে হবে, এইদিকে ঘুরে থাকলে ডান হাত হবে। তো সেই ক্ষেত্রে তুমি দেখবে যে কাছের চিত্র কাছে হবে, দূরের চিত্র দূরে হবে। তাহলে আমি বলতে পারি কেমন হবে চিত্রটা, দেখো এমন হবে, এখানে দাগ রয়েছে, ঠিক আছে। এবার 2 এমন আছে, দেখো এটা কাছে আছে, তাহলে 2টা দেখো কাছে হবে, 2টা কিরকম হবে উল্টে যাবে, এমন হবে, ঠিক আছে। জি এরকম রয়েছে, তাহলে জি নিচের দিকে কিরকম হবে উল্টে যাবে, এমন করে গিয়ে এমন হবে, ঠিক আছে। এবার বলছো এই দাগটা কোন দিকে দূরে এমন রয়েছে, তাহলে এটা কিরকম হবে, এইরকম হবে, এরকম হবে। আর এখানে কিছু দেওয়া আছে, বলতো এই চিত্রটা কোথায় আসছে, এই চিত্রটা আসছে আমাদের দেখো অপশন এ তো হবেই না, বি তে হতে পারে, কিন্তু বি দেখো দাগটা এই দিকে রয়েছে, এই আড়ালে এটা রয়েছে এই দিকে আড়ালে, তাই এটা হবে। সি হবে না, কারণ এখানে দাগ নেই, ডি आंसर, তারপর রাইট आंसर, দাগটাও ঠিকঠাক রয়েছে, জিও ঠিকঠাক, এই দিকের আড়ালিটাও ঠিকঠাক রয়েছে, মানে জি ডি ইজ দ্য রাইট आंसर। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, আবার একটা বিবৃতি সিদ্ধান্ত আছে, খুব ভালোভাবে বিবৃতিটা পড়ি। সমস্ত চাবি হয় তালা, সমস্ত, আচ্ছা এটা না সিলক্সের কোশ্চেন, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সিলক্সের কোশ্চেন বা সিলোজিজম যেটাকে বলি, সিলক্সের কোশ্চেন। এবার বলছি এই ক্ষেত্রে তোমরা ড্রয়িং করে নেবে, ইজি হবে। তো আমি করতে পারি কি, সমস্ত চাবি হয় তালা, আচ্ছা ধরলাম এটাকে চাবি, সমস্ত চাবি, তো চাবি যতগুলো আছে সবগুলোই কি হয় তালা, এটাকে তৈরি করে নিলাম তালা, ঠিক আছে। তালার মধ্যে সব চাবি থাকবে, সমস্ত তালা হয় স্ক্রু, আচ্ছা যতগুলো তালা আছে সেগুলো আবার কি হবে স্ক্রু হবে, ঠিক আছে, এটা হবে স্ক্রু। সমস্ত দরজা হয় চাবি, কথাটা বুঝো, দরজার কথা এতক্ষণ কথা বলেছিলাম, কিন্তু যতগুলো দরজা সবাই হবে চাবি। তাহলে দরজাগুলো আমি বলতে পারি কোথায় থাকবে, দরজাগুলো থাকবে চাবির ভিতরে, এখানে আমি বলতে পারি যে দরজা রয়েছে, এই জায়গাটা বুঝো। সমস্ত দরজা হয় চাবি, তাহলে যতগুলো দরজা আছে সেটা চাবির মধ্যেই আসবে। এবার দেখো কি বলেছে, সমস্ত স্ক্রু হয় চাবি, যতগুলো স্ক্রু আছে সবগুলো স্ক্রু চাবি হবে না, বলতে পারি না। আমি বলতে পারি সমস্ত চাবি হয় স্ক্রু, সমস্ত চাবি হয় স্ক্রু, কিন্তু এত স্ক্রু মিলে চাবি হবে না, কারণ যতগুলো স্ক্রু আছে সবাই বলেছিল চাবি, তাহলে প্রথমটা নিতে পারি না, প্রথমটা ক্রস হবে। কিছু তালা হয় চাবি, আচ্ছা কিছু তালা চাবি হতেই পারে, কারণ দেখো এই পুরো অংশটা কি আছে তালা, তালার মধ্যে কিছু অংশ কি আছে চাবি আছে, তাহলে শুধুমাত্র 2 আমরা কিন্তু নিতে পারি, কারণ তালার মধ্যে কিছু অংশ কি আছে চাবি আছে, তার মানে সেখানে বলতে পারি যে শুধুমাত্র 2 অনুসরণ করেন, অপশন বি ইজ দ্য রাইট आंसर, যে কেবল সিদ্ধান্ত 2 অনুসরণ করে। নেক্সট কোশ্চেন দেখো, আবার একটা ভেন ডায়াগ্রাম দিয়েছে, খুব ইজি আছে। লম্বা পুরুষ শিল্পী ভারতী, লম্বা পুরুষ শিল্পী ভারতী। এবার দেখো তো এদের মধ্যে ইন্টারকানেকশন কি আছে, লম্বা পুরুষ, সাপোজ এটাকে লম্বা পুরুষ বললাম, এটা লম্বা পুরুষ, ঠিক আছে। আবার বলছে ভারতীয়, এবার তার মানে আমি এটাকে এমন ভাবে দিতে পারি না, এটাকে এমন ভাবে দিতে পারি, কারণ দেখো লম্বা পুরুষ শুধুই কি ভারতে রয়েছে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে রয়েছে, তার মানে বলতে পারি লম্বা পুরুষদের কিছু অংশ কি ভারতীয়, বা ভারতীয়দের কিছু অংশ লম্বা পুরুষ, ঠিক আছে। আবার বলছে শিল্পী, এবার বলো
শিল্পীটা কোথায় দেবো? শিল্পীটা আমি এইভাবে দেবো, এটাকে বলবো শিল্পী। কারণ কি বলো, শিল্পীটা এই কারণে দিলাম যে লম্বা পুরুষদের মধ্যে কিছু কি আছে? শিল্পী আছে। আবার ভারতীয়দের মধ্যে কিছু আছে কি? শিল্পী। আবার লম্বা পুরুষ ভারতীয় তার সাথে সাথে শিল্প, এই অংশটা হচ্ছে কি? হবে। কারণ তিনটে যখন কনফ্লিক্টিং দেবে তখন আমি এই ধরনের চিত্রকে প্রেফার করবো। কারণ কার সাথে কার কানেকশন আছে পুরুষ সহজে কিন্তু বোঝা যাচ্ছে না। আবার আমি ডিনাইও করতে পারি না শিল্পীরা লম্বা পুরুষ নয়, বলতে পারি না। শিল্পীরা ভারতীয় নয়, বলতে পারি না। তার মানে এই ক্ষেত্রে অপশন হবে কত? ডি ইজ দ্য রাইট আনসার। এমন চিত্র থাকলে বেশিরভাগ ক্ষেত্রে তুমি এইটা নেবে, কারণ এটা হচ্ছে কিছুটা অংশ কনসার্নিং করে সবার থেকে দিয়েছে। নেক্সট দেখো বলেছে, নেক্সট বলেছে যে একটি প্রশ্নবোধক চিহ্ন কি হবে। তো এই ক্ষেত্রে দেখো এফ যদি প্লেস ভ্যালু বসাও, ই এফ 6 নম্বর, এটা জে হচ্ছে 10, বি 4, এইচ হচ্ছে 8, বি 2, এফ হচ্ছে কত? 7, 7, 6, এফ হচ্ছে 6। এইবার বোঝো ক্রমাগত বৃদ্ধিও হয়নি, ক্রমাগত হ্রাসও হয়নি। তার মানে কি হচ্ছে? এক ঘর ছাড়তে পারি। দেখো 6 থেকে কত হলো? 4, 4 থেকে কত হলো? 8, তারপর এখানে কিছু একটা হবে, তাহলে কত মাইনাস হলো? 2 মাইনাস 2 মাইনাস, তাহলে এখানে 2 মাইনাস হতে পারে। ঠিক আছে, দেখি অন্য কি আছে। এইদিকে দেখো 8 থেকে 10 থেকে 8 মাইনাস 2, 8 থেকে কত হলো? 6 মাইনাস 2, তাহলে এটা পরেরটা হলে হতো। তার মানে বুঝলাম প্যাটার্ন মাইনাস 2। তাহলে আমার এখানে কত ছিল? বি, বি এর থেকে মাইনাস 2 হতে আমাদের কোশ্চেন মার্ক আসবে। এবার বি এর থেকে মাইনাস 1 করলে কত হয়? এ হয়। তাহলে আমি মাইনাস 2 করতে হবে, তাহলে আমাকে যেতে হবে কোথায়? জেড এ। যেতে হবে কোথায়? জেড এ। মাইনাস 2 করলে জেড মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। এ ইজ দ্য রাইট আনসার। তার মানে বুঝলাম কি বি, বি এর থেকে মাইনাস 2 করলে কত হয়? এ হয় মাইনাস 1, তার থেকে অপোজিটে আসতে হবে জেড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দিয়েছে আবার এটা সিরিজের, এটা মিক্স সিরিজ। এমন ক্ষেত্রে আমি বলেছিলাম যে নাম্বারগুলোকে একদিকে দেবো, অ্যালফাবেটগুলো একদিকে। এটা নাম্বার দেখো, এ থেকে সি 2 বাড়লো, সি থেকে ই 2 বাড়লো, ই থেকে জি 2 বাড়লো, জি থেকে 2 বাড়লো। জি হচ্ছে কত নম্বর? এটা 7, 7 থেকে 2 বাড়লে হচ্ছে 9, 9 নম্বর এটা হচ্ছে কত? হচ্ছে আই। ঠিক আছে, আই। আচ্ছা, আই দেখো একটা অপশন আছে আই হবে না, এটা এক হবে না, আই হবে। তার মানে এটাই आंसर হবে। দেখি হচ্ছে কিনা, এটা আই। হ্যাঁ, এবার পরটা করব। সংখ্যা দেখো 1 3 কত বাড়লো? 2 বাড়লো। 3 থেকে 7 কত বাড়লো? আচ্ছা 4 বাড়লো। 7 থেকে 15 কত বাড়লো? 8 বাড়লো। সরি, এটা 8 হবে। হ্যাঁ, এটা বাড়লো কত? 8 হলো। তাহলে বোঝো তো কি প্যাটার্ন হয়েছে? 2 4 8, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। তাহলে আমি বলতে পারি 8 এর ডাবল কত হবে? 16 বাড়বে এখানে। তাহলে 15 আর 16 কত হচ্ছে? 31। দেখো এখানে 31 হয়েছে। ঠিক আছে, তারপরে আবার ভি আর দেখো z y x w, তার মানে মাইনাস হয়েছে w x y z, w x y z। দেখো এর থেকে কমেছে, তাহলে কমলে এখানে কত হচ্ছে? w আগে কত হয়? u v হয়, v w। তার মানে आंसर b ইজ দা রাইট आंसर। দেখো আজকে এই 15টি কোশ্চেনই আমি নিয়েছি, আর 15টি কোশ্চেনই তোমাদের সলভ করালাম, একটু স্পিডে করালাম কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে যায়। নেক্সট ক্লাসে আমি আবার তোমাদের কোনো কনসেপচুয়াল ক্লাস কিন্তু নিয়ে আসবো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।